হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আর অরিত্র আবার চলে এসেছি এবং এই পডকাস্টটা আমি প্রথমেই বলে দিই, এটা অরিত্র করতে চাইছিল না, আমি জোর করেই করাচ্ছি। আজকে আমরা কথা বলবো মৃগয়া নিয়ে। তো প্রথমত অরিত্র, কংগ্রাচুলেশন ফর দ্য সাকসেস অফ মৃগয়া। এবং দেখো, জি। আমাদের মানে অনেক সময় আমাদের সিনেমা সাকসেসের প্যারামিটারটা শুধুমাত্র বক্স অফিস আমরা করে ফেলি, যেটা আমাদের বাংলার মার্কেট প্লেসে কিছুটা হাস্যকর। বাট সিনেমাটা রিলিজের পরে, বিশেষ করে ওটিটিতে আসার পরে যেরকম ভাবে রিসেপশন পাচ্ছে, ইভেন আমার ছোট চ্যানেল আমিও দেখেছি, পরবর্তীকালে আমি মৃগয়া যে রিভিউ করেছিলাম ওটাতে অনেকে কমেন্ট করে এসেছে, হ্যাঁ সিনেমাটা দেখলাম খুব ভালো। তো এই রিসেপশনটা কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমাদের ইন্টেনশনটা প্রথম থেকেই ছিল, যে অডিয়েন্সটাকে মাথায় রেখে বানানো হয়েছিল, মানে একটা লার্জার অডিয়েন্সের জন্য। তো সেটা তাদের ভালো লাগছে, তারা কানেক্ট করছে। যে জিনিসগুলো করা হয়েছিল সেটা মানে সেইভাবেই রিসেপশনটা হচ্ছে। অ্যান্ড ইভেন আমি বলছি মানে অবাকভাবে মৃগয়া, মানে আমরা ভেবেছিলাম যে হয়তো ক্রিটিক্যাল অ্যাক্লেম একেবারে পাবে না, বাট তুমি যদি দেখো রিলিজ যে সময় হয়েছিল সেই সময় যে যত মেইন স্ট্রিম মিডিয়া আছে, যারা সচরাচর মেইন স্ট্রিম ছবিকে অত ভালো রিভিউজ দেয় না, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু খুব ভালো রিভিউ করেছিল আমাদের ছবিটা। মানে এটা আমরা এক্সপেক্টই করিনি। তো সেইটা আমরা পেয়েছি, এবং আমি ইউটিউবের থেকেও মানে 90% পজিটিভ ফিডব্যাক পেয়েছিলাম। মানে তোমার ভালো লেগেছে, আমি মনে আছে স্বর্ণজ্যোতির ভালো লেগেছিল। ইভেন যারা যারা মানে যারা প্রচন্ড ওভার ক্রিটিক্যাল, তাদেরও অনেক ভালো লেগেছিল আর কি, অনেকে। তো সেই জিনিসটা পেয়েছিলাম। তো সেটা রিলিজের সময়ও পেয়েছিলাম, যারা হলে এসে তখন দেখেছিল। আমাদের শোজ টাইমিং একটু ভুলভাল ছিল, সেকেন্ড উইক থেকে শোজ খুব কমে গেছিল। তো কিন্তু সেটার মধ্যেও যত লোকে এসেছিল, যেমন আমার মনে হচ্ছে লেক মলে প্রচুর বৃষ্টি ইত্যাদি হচ্ছিল, সেখানেও যারা এসেছিল দেখেছে। সেই সময়টা মানে খুব ভালো রিয়াকশন, তাদের খুব ভালো রিয়াকশন ছিল। এবং সেটা ওটিটিতে আসার পর যেহেতু জি ভালো করে ওয়েল প্রমোটও করেছে, তাই জন্য বহু মানুষের কাছে পৌঁছে গেছে, তারা দেখছে। এবং সেটাই ভালো লাগছে যে এত মানুষ দেখছে। একটা সবসময় ক্রিয়েটারের ইচ্ছে থাকে যে ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছে যাক কাজটা, তো সেইটা হচ্ছে, সেটা খুবই ভালো লাগছে। কোয়াইট এক্সাইটেড। এটাই। হ্যাঁ হ্যাঁ, একদমই। কারণ সিনেমাটা যখন রিলিজ হয়েছিল, যেটা তুমিও বললে শো টাইম ভালো পাইনি, হয়তো অনেক জায়গায় চলছিল। এবার আমাদের যেটা হয়, মানে শো ডিস্ট্রিবিউশন নিয়ে একটা সমস্যা হয়। তারপরেও যে হুম। সিনেমাটা এতটা ট্রেন্ড করছে, লোকের ভালো লাগছে, ইভেন জি5 এখনো ট্রেন্ডিং এ আছে, মানে হুম। ওটিটি তে আসার বেশ কয়েক সপ্তাহ পরেও। আচ্ছা ওটা, অরিত্র তুমি আমাকে যদি তোমার এই মানে মৃগয়ার প্রসেসটা একটু বল। মানে এই যে হুম। মৃগয়া, ধরো একটা রিয়েল লাইফ কেসের ওপরে, আমি এখনো হুম। স্পয়লারটা দিচ্ছি না, যাতে হয়তো অনেকে এখনো দেখেননি, জি5 আপনারা প্রত্যেকে ডিসকভার করতে পারেন সিনেমাটা। বাট এই প্রসেসটা কিরকম ছিল, মানে এই কেসটা, বা মানে এই যে পুরো প্রসেসটা যদি একটু আমাদেরকে ওয়াক থ্রু করো। না, অ্যাকচুয়ালি এটা একটা রিয়েল ইনসিডেন্ট, যেটা 2021-এ হয়েছিল। এতে আমাদের সোনাগাছিতে হয়েছিল অ্যাকচুয়ালিতে। যে ওখানে একজন এরকম একটা গ্যাং, তারা এসে ওরকম একটা মহিলাকে মেরে, একটা প্রস্টিটিউটকে মেরে। এবং এই যে যারা প্রস্টিটিউশনে কাজ করে, তাদের অনেকগুলো ক্যাটাগরি থাকে, বুঝলে তো। কেউ মানে একটা ক্যাটাগরি আছে, দেখবে আমরা দেখিয়েছিলাম ছবির মধ্যে, যে হ্যাঁ। যারা সকালে আসে ওখানে বিজনেস করে চলে যায়। সেকেন্ড ক্যাটাগরি আছে যাদের ওখানে বাড়ি আছে, আর একটা থার্ড ক্যাটাগরি আছে যেটাকে আগ্রাওয়ালি বলে। যারা আর কি এই কাজের জন্যই তাদেরকে স্পেশালি তৈরি করা হয়। তারা মানে একদম দামি দামি জিনিসপত্র ইউজ করে, দেখবে এই ক্যাটাগরি গুলো দেখানো হয়েছিল ছবির মধ্যে। তো ওই যে সেকেন্ড যে ক্যাটাগরিটা, যাদের আর কি ঘর ইত্যাদি থাকে, তো তাদের যে মানে যা টাকা পয়সা তারা ইনকাম করে, সেগুলো তারা সোনাতে কনভার্ট করে নেয়। এবং সেই সোনাগুলো কিন্তু তারা নিজের ঘরের মধ্যেই রাখে, ব্যাংক ইত্যাদিতে রাখে না। ঠিক আছে। তো যেটা হয়েছিল অ্যাকচুয়াল ঘটনাটাতে, যে ঘরে ঢুকেছিল, যে মানে অ্যাজ এ কাস্টমারই ঢুকেছিল, ঢুকে মেরে সেই গয়না ইত্যাদি নিয়ে পালিয়ে গেছিল। তো তারপরে যে সিম, ওই মানে টাওয়ার ডাম্পিং যাকে বলে, যে প্রসেসটা আছে, ওই ওই এরিয়াতে সেই সময় কটা সিম অ্যাক্টিভেটেড ছিল, সেটা থেকে আর কি জিরো ডাউন করে ওই ইউপির ব্যাপারটা জানতে পারে যে গ্যাংটা ইউপি থেকে এসেছিল। এবং তারপরে কলকাতা পুলিশ আহ মানে একটা টিম বানিয়ে যায় ওখানে, এবং গিয়ে ওদেরকে ধরেছিল, ওদেরকে অ্যারেস্ট করে এবং সেখান থেকে নিয়ে চলে আসে। তো দিস ওয়াজ দ্য অ্যাকচুয়াল স্টোরি। এবং আমাদেরকে এই স্টোরিটাই দেওয়া হয়েছিল, যেটা যে টিমটা অ্যাকচুয়াল পুলিশের যে টিম, যারা আমাদের ছবির সাথে যুক্ত আছেন, তো তারা আর কি এই গল্পটা আমাদেরকে দিয়েছিল। বুঝতে পারলে তো? তো সেই সময় অভিরূপ দা ইয়েতে ছিল, বম্বেতে ছিল। হুম। ডিজনি হটস্টারে একটা শো করছিল, যেটার নাম হচ্ছে রিটা সানিয়াল বলে। তো ওইটা করছিল, ওয়াজ বিজি উইথ দ্য পোস্ট প্রোডাকশন। তো আমাকে একদিন ফোন করলো, করে বললো যে এরকম একটা গল্প আছে, ওই গল্পটা এসছে। তো এই গল্পটাকে কিভাবে করা যেতে পারে। তো তখন আমি বললাম যে আহ, ওইরূপদা মনে আছে আমাদের একবার আলোচনা হচ্ছিল। তো অ্যাকচুয়ালি বেসিক্যালি বাবারিয়া কাল্ট বলে একটা কাল্ট ছিল, বুঝতে পারলে তো। এই যে হুম। হুম। ক্রিমিনাল ট্রাইবস অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো এই যে তার মধ্যে ঠগি ইত্যাদি অনেক কিছু আছে, তো সেটার মধ্যে বাবারিয়া কাল্ট বলে একটা কাল্ট আছে, যাদেরকে নিয়ে সাউথে প্রচুর ছবি হয়েছে বাবারিয়াকে নিয়ে।
তামিলনাড়ু পুলিশ এই বাবারিয়া কাল্টকে ধরতে অপারেশন বাবারিয়া বলে একটা অপারেশন করেছিল, যেটা প্রায় অ্যারাউন্ড 10 ইয়ার্স ধরে চলেছিল। বিকজ এই আচ্ছা। এই যে ট্রাইবাল লোকেরা এরা নর্থ ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় মানে ট্রাভেল করতো এবং বিভিন্ন বাড়িতে অ্যাটাক করে সেখান থেকে লুটপাট করে পালিয়ে যেত, বুঝতে পারলে তো? তো এটার উপর ইভেন দিল্লি ক্রাইমের সিজন 2টা এদেরকে নিয়ে, ওরে মানে এক্সক্লুসিভলি নামটা নেয়নি। আর কার্থি বলে যে হিরো আছে, তামিল হিরো, ও একটা সিনেমা বানিয়েছিল থিরান বলে। ওর নাম হচ্ছে, ওর ডিরেক্টরের নাম হচ্ছে এইচ বিনোদ বলে, যে পরবর্তী এই থালাপতি বিজয়কে নিয়ে জানানায়গান বলে ছবিটা বানাচ্ছে, যেটা বিজয়ের লাস্ট ছবি হবে। তো এই এইচ বিনোদের ছবি ছিল আর কি থিরান। তো এই ছবিগুলো হয়েছিল, আর এছাড়া আরো একটা ছবি হয়েছিল, এগুলো আমরা ইন্টারভিউতে আগে বলেছিলাম, যাই হোক নতুন ইনফরমেশন কিছু নয়। তো তো ওই বাবারিয়া কাল্টকে নিয়ে অভিরূপ দা অনেক আগে থেকে মানে থিরানের আগে থেকে পড়াশোনা করেছিল। আর আমি যখন থিরান দেখি অনেকদিন আগে, তো তারপরে আমার খুব ইন্টারেস্ট জাগে। তো আমি এই যে মানে এই ক্রিমিনাল টাইপ কি, তাদেরকে ব্রিটিশ কেন বলেছে, কি হয়েছে, আর কি কি কালচার আছে, তো এইগুলো নিয়ে একটু পড়াশোনা সেই সময় করেছিলাম। তা পরে যখন অভিরূপ দার সাথে আমার আলাপ হয়েছিল লকডাউনের সময়, খুব কথা হতো, তখন কারোরই কিছু কাজ ছিল না। তো তখন আমাদের বলছিল যে এইরকম টাইপের যদি কিছু একটা করা যেতে পারে, ঠিক আছে, খুব ইন্টারেস্টিং ব্যাপারটা হবে, ঠিক আছে। তো এবার তখন আমি যখন গল্পটা পড়লাম, আমি বললাম যে যেহেতু এই গ্যাংটা বাইরে থেকে এসছে, গ্যাংটা কলকাতার নয় বা ওয়েস্ট বেঙ্গলের নয়, বাইরে থেকে এসছে, তো উই ক্যান ট্রিট ইট লাইক দ্যাট, যে আমরা ডেফিনেটলি অ্যাকচুয়াল নামটা নেব না, উইল ট্রিট ইট অ্যাজ আ ফিকশনাল ট্রাইব, অ্যান্ড দেন উই ক্যান ডু ইট লাইক দ্যাট, যে দের ইজ আ পুলিশ ফোর্স, মানে একটা টিম আছে, পুলিশ টিম, যারা ওখানে যাচ্ছে এবং ওদেরকে ধরে আনছে, অ্যান্ড উই ক্যান ট্রিট ইট অ্যাজ আ লাইক দিস, মানে মানে একটা ইটস মোর অফ ওয়েস্টার্ন ফিল্মের মতো করে, ঠিক আছে। 310 টু ইউমা বলে যে ছবিটা ছিল ক্রিশ্চিয়ান বেলের, তোমাকে আমি তখনও বলেছিলাম একবার, আগেও একবার বলেছিলাম এটা নিয়ে। তো ওরকম একটা ওয়েস্টার্নের মতো করে, যে ধরে যখন নিয়ে আসছে তখন একটা চেজ হচ্ছে, তো তখন অনেক রকমের আইডিয়া ছিল যে ওইভাবে করব, হয়তো সবটা এখন তুমি সিনেমাতেও দেখতে পাচ্ছ না। তো সেই জিনিসপত্রগুলো অনেকভাবে ভাবা ছিল, যে হয়তো ও মানে ধরো সৌরভের ক্যারেক্টারটাকে অনেক আগেই অ্যারেস্ট করে নিচ্ছে, এবং লাস্ট 30 মিনিটস হচ্ছে চেস ফিল্মের মতো, যেখানে ওকে নিয়ে কি করে আসছে সেটা নিয়ে পুরো ছবিটা, যেটা খাকির ছিল আর কি, খাকির ফরম্যাটটা। খাকি ওয়াজ ভেরি মানে 310 টু ইউমা, অ্যাকচুয়ালি দ্যাট ফিল্ম ইজ আ রিমেক অফ আ ওল্ড ফিল্ম, আর খাকিও অ্যাকচুয়ালি ইন্সপিরেশন ওখান থেকেই নিয়েছে। তো সেই ব্যাপারগুলো আর কি মাথায় চলছিল, যে এইভাবে যদি কিছু করা যেতে পারে। খাকিও নিউ ওয়েস্টার্ন ফিল্মই, মানে খাকিও হ্যাঁ ওয়েস্টার্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তো তখন আর কি এইগুলো মাথায় চললো, তো আমি বললাম অভিরূপ দাকে যে এই জোনের মধ্যে যদি কিছু আমরা করি, তাহলে কি হবে বলতো, যেটা আমরা করতে পারি, যে ফার্স্ট হাফটাকে আমরা ট্রিট করলাম যে অ্যাজ এ মার্ডার মিস্ট্রি, ঠিক আছে, আর সেকেন্ড হাফটাকে আমরা ট্রিট করতে পারি অ্যাজ এ ওয়েস্টার্ন, ঠিক আছে, যে একটা ললেস ল্যান্ডে যাচ্ছে, কিছু পুলিশ ধরে আনছে, এরকম একটা যদি ব্যাপার থাকে। তো অভিরূপ দা বললো হ্যাঁ এটা ভালো লাগছে, তো লেটস ডু ইট। তো তখন অভিরূপ দা যেহেতু বিজি ছিল ওখানে, তো তখন আমি একটা ওটাকে মানে চেঞ্জেস ইত্যাদি করে আহ, সেইভাবে করে একটা লিখলাম, প্রথমে লিখে পাঠানো হলো। তো দিয়ে ওটা যখন গেল, মানে এবার প্রডিউসারকে অভিরুদ্ধ পাঠালো, তখন ওদের ভালো লাগলো যে যা চেঞ্জেস গুলো বলা হয়েছে। তারপরে অভিরুদ্ধ কলকাতা ফেরার পরে মিটিংস হয়, এবং তারপরে অভিরুদ্ধ বোঝায় যে আমি এইভাবে ভাবছি জিনিসটাকে, একটা একটা মাসালা টাচ দিতে চাইছি, ক্যারেক্টার্স গুলো খুব রিয়েলিস্টিক ক্যারেক্টার্স হবে না, এরকম একটু আমি সার্টেন ট্রেটস দিতে চাইছি, ঠিক আছে। মানে তুমি যদি দেখো একটা একটা ওভার দ্য টপ একটা অন্য রকমের ট্রিটমেন্ট আছে। হ্যাঁ, তো যেরকম বিক্রম একটু শার্লক হোমসের মতো অবজার্ভ করতে পারে, ঠিক আছে, ঋত্বিক দার ক্যারেক্টারটা যে লোককে খাওয়ায় ইত্যাদি। তো এই জিনিসপত্রগুলো তখন মানে অভিরূপ দা বোঝালো। এবং অ্যাকচুয়ালি পুলিশ যে ইনভেস্টিগেশনটা করেছিল সেটাতে খালি টাওয়ার ডাম্পিং ছিল। এবার আমরা তার আগে তখন একটা যখন ডিটেকটিভের মতো চলে এসছে ব্যাপারটা, এবং শার্লক হোমসের মতো একটা ক্যারেক্টার আমরা ট্রিট করছি বিক্রমের ক্যারেক্টারটাকে, তখন আমরা ওই যে পারফিউমের স্মেল দিয়ে, শাড়ির টুকরো দিয়ে ডিটেকশন ইত্যাদি, তারপরে ওল্ড বয়কে ট্রিবিউট দিয়ে ওই যে সিনটা, ওই যে টমেটো সসের যে সিনটা আছে, সেই জিনিসপত্রগুলো তখন ভাবনা চিন্তা করতে করতে চলে এসছে। তো তারপরে আমি আর অভিরূপ দা মিলে পুরো এটা বানাই, স্ট্রাকচারটা করি, স্ক্রিন প্লেটা বানাই। যখন প্রডিউসাররা রাজি হয়ে যায় যে হ্যাঁ এই চেঞ্জেস গুলো করতে আমরা ওকে আছি, বাট যে পুলিশ প্রসিজিয়ারটা, পুলিশের যে জিনিসপত্রগুলো সেগুলো যেন ইন্ট্যাক্ট থাকে। তো তখন যখন ওরা রাজি হয়ে যায়, তো তখন আমরা ওটা লিখে করে নিই, তারপরে আমি লিখে দিয়ে দিই, তারপরে সৌমিত আসে, সৌমিত ডায়লগ লেখে, তারপর এইভাবেই হয় আর কি। বাইরে থেকে কি আওয়াজ ঢুকছে? না, হালকা অসুবিধা হচ্ছে না। আচ্ছা না, এখানে অ্যাকচুয়ালি একটা পজিশন যাচ্ছে, তাই জন্য এখানে আওয়াজ আসছে আর কি। অসুবিধা হচ্ছে না। ধরো যে তুমি খুব ভালো একটা কথা বলে, এবং তুমি একটা জিনিস মেনশনও করলে, যেটা হচ্ছে লিমিটেশনে, ঠিক আছে। আমাদের এখন জানি আমরা বাংলা সিনেমার অবস্থা কিরকম, এবং মানে বাংলা সিনেমা ইন টার্মস অফ কোয়ালিটি, ইন টার্মস অফ সবকিছুই,
তো এখানে একটা এইরকম সিনেমা বানানো, ধরো মানে এটা ধরো মানে টেকনিক্যালি ইটস ওয়েস্টার্ন ফিল্ম, যাই হোক আমরা এটাকে একটা কমার্শিয়াল টাচ দেওয়া, মানে দিস ইজ দ্য ফেস পিপল অ্যাসোসিয়েট। তো সেটা কতটা ডিফিকাল্ট এখনকার 2025-এর বাংলা সিনেমায় করা? না, ডিফিকাল্ট তো বটেই। দেখো ব্যাপারটা হচ্ছে কি, এখানে আমাদের আমি বলতেই হবে প্রডিউসাররা প্রচন্ড ফ্লেক্সিবল ছিল। তারা এই ট্রিটমেন্টটাতে রাজি হয়েছে, তারা যে খরচাটা করেছে, অনেক টাকা খরচাও করেছে, সেই জিনিসপত্রগুলো তারা ওই ফ্রিডমটা দিয়েছে তাদের যতটা পসিবল ছিল। বাট মানে এই যে মেইন স্ট্রিম যে স্টাইলটা, মানে মেইন স্ট্রিম একটা ছবি বানাতে গেলে না, যে এক্সিকিউশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তুমি শর্টটা কিভাবে নিচ্ছ, মানে ধরে নাও, আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও নাও ইউ সি মি বলে একটা ছবি আছে। এবার এটা একটা মেইন স্ট্রিম ছবি, হলিউডের মেইন স্ট্রিম ছবি, ম্যাজিশিয়ানদের নিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যাজিশিয়ানদেরকে নিয়ে। ওটা একটা হাইস্ট মুভিও, কাইন্ড অফ একটা হাইস্ট মুভিও আছে, ওটা হাইস্টের ওটা অ্যাঙ্গেলও আছে। বেসিক্যালি ওশিয়ানস 11 তার সাথে হ্যাঁ, ম্যাজিক, বেসিক্যালি তাই যারা দেখে। এক্স্যাক্টলি। এবার তুমি দেখবে ওই ছবিটা পুরো এক্সিকিউশনের উপর দাঁড়িয়ে আছে। তুমি যদি ওই ছবিটার থেকে ওই ধরনের স্টাইলিস্টিক শর্টস বা ওই ধরনের বিজিএম ইত্যাদি সরিয়ে দাও, ওই ছবিটা কিচ্ছু দাঁড়াবে নেই না। সিনেমাটার মধ্যে, কিচ্ছু নেই। ব্যাপার হচ্ছে কি, একটু আর্ট হাউস ছবি, একটু ড্রামা বেসড ছবির ক্ষেত্রে যেটা অ্যাডভান্টেজ হয়, যে তুমি কনভারসেশন ডায়লগস এর উপর দিয়ে জিনিসটাকে বার করে দিতে পারবে। যখনই তুমি মেইন স্ট্রিম ওই জোনটার মধ্যে যেতে চাইছো, তোমাকে পুরোটাই হচ্ছে তোমার এক্সিকিউশনের উপর, তোমার পেপারে, অন পেপার, ঠিক আছে, লোকে এই ডিফারেন্সটা বোঝে না। ধরো তুমি পেপারে খুব ইন্টারেস্টিং কিছু আইডিয়াস লিখে দিলে, ঠিক আছে, এবার ডিরেক্টর গিয়ে যদি সেটাকে এক্সিকিউট না করতে পারে, ওই যে শর্টস গুলো দরকার সেগুলো না নিতে পারে, এডিটে ব্যাপারটাকে জুড়ে তার সাথে প্রপার বিজিএম না দিতে পারে, ওই সিনটা পেপারে যা লিখেছিলে সেটার ইম্প্যাক্টটা সেম স্ক্রিনে পাবে না, পড়ে যাবে, কোনোদিনই হবে না সেটা। তো এইখানে ডিরেক্টরের কাজটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, ঠিক আছে। এবং ওই যে শর্টস গুলো নিতে যে সময়টা লাগবে না, এখানে কিন্তু বাজেটের কথা বলা হচ্ছে না। ধরো যে শর্টস গুলো দরকার একটা সার্টেন স্টাইল দিতে গেলে, সেই শর্ট গুলো নিতে যতটা সময় লাগবে সেই সময়টাও নেই, কারণ যেহেতু নাম্বার অফ ডেজ কম, সেটা বাজেট কনস্ট্রেন্ট, এবং সেই কারণের জন্য তুমি ওই সময়টাই পাচ্ছ। বুঝতে পারলে তো? তো ওই যখনই তুমি হ্যাঁ সেই শর্টস গুলো নিতে পারবে না, এক্সিকিউশনটা সেই লেভেলের হবে না, তাই জন্য মজাটা তুমি পাবে না। বুঝতে পারলে তো? দেখো অরিত্র, আমি তোমাকে আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই। এটা আমরা জানি, ইভেন সিনেমাতেও প্রথমে ডিসক্লেমার দেওয়া ছিল, ইট ইজ বেসড অন রিয়েল ইভেন্ট। এবার হুম, ব্যাপারটা হচ্ছে মানে এখন আমরা দেখতে পাচ্ছি, আমরা এমন একটা মুভি স্পেসে আছি যে একটা সিনেমার সত্যতা কতটা সেটা নিয়ে হুম, বারবার করে একটা ডিসকোর্স চালু হচ্ছে। এটা হুম, পলিটিক্যালি হচ্ছে, সব ক্ষেত্রেই হচ্ছে, তাই তো? হুম। তো তুমি অ্যাজ আ রাইটার, তুমি আমাকে একটা কথা বলো, এটা আমি আর তুমি মানে তোমার ফোনে টোনে তো ডিসকাস করেইছি, না পডকাস্টেও করছি, যে মানে লিবার্টি কতটা নেওয়া যায় অ্যাজ আ রাইটার যখন তুমি একটা সত্য ঘটনা ডিল করছো? দেখো এই পার্টিকুলার যদি ক্ষেত্রটাতে আমি বলি, যেহেতু যারা কপস ছিল, যারা অ্যাকচুয়ালিতে কেসটা করেছে, আমরা তাদেরকে বলেছি যে আমরা কি অ্যাপ্রোচটা ভাবছি। আমার ডিরেক্টর বলেছে, আমি ডিরেক্টরকে বলেছি যে এটা করা যেতে পারে, ডিরেক্টর সেটার মধ্যে একটা লক করেছে, তারপরে সে বলেছে, ঠিক আছে। এবার তারা যতটা রাজি হয়েছে, বিকজ এটা তাদেরই কেস ছিল, সেই কেস ফাইলটা এবার তারা যতটা লিবার্টি নিতে তোমাকে অ্যাপ্রুভ করতে দেবে। বুঝতে পারলে তো? এবার ব্যাপারটা হচ্ছে কি, এটা ডিপেন্ড করে, মানে ধরো কোনো একটা লোকের ওপর তুমি বায়োপিক বানাচ্ছ। ধরো আমি কাজ করেছি দাবারুতে, ঠিক আছে, তো দাবারুর ক্ষেত্রে আমাদেরকে জিজ্ঞাসা করতে হতো যে আমরা এই অ্যাপ্রোচটাতে যাবো, সূর্যশেখর গাঙ্গুলিকে আমাদেরকে জিজ্ঞাসা করতে হতো যে আমরা এটা ভাবছি, আমরা স্ক্রিপ্টটা এখন ডেভেলপ করে নিয়েছিলাম, আমরা সূর্যশেখর গাঙ্গুলিকে শুনিয়েছিলাম যে এইটা আমরা করেছি। তো তারপরে ওনার বক্তব্য ছিল যে এইটা দেখাবে না, ওইটা দেখাবে না, এই জিনিসপত্রগুলো ছিল। এবং সেটা একটা মিউচুয়ালে কোথাও আসতে হবে। বুঝতে পারলেন? যে কোথায় ওই কোন স্পেসটায় আসা যেতে পারে, যেটা ওনারও ঠিক লাগছে, আমাদেরও ঠিক মনে হচ্ছে। বুঝতে পারলে তো? মানে আমি তোমাকে দাবারুর ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস বলছি। এটা অনেকে জানে না, বিকজ তোমরা ছবিতে, তুমি দাবারু ছবিটা কি দেখেছো? তারপরে ছবিটা আমার এখনো দেখা হয়নি অরিত্র। হ্যাঁ। তো ওখানে না আমি অ্যাকচুয়ালি, মানে ওখানে একটা ব্যাড কোচের মানে ক্যারেক্টার করেছিল কৌশিক সেন। বুঝতে পারলে তো? আচ্ছা আচ্ছা। যে আর কি প্রচন্ড মারধর করে, নিজের এগুলোকে ইম্পোজ করবার চেষ্টা করে, তো তাতে ছেলেটার খেলাটা খারাপ হয়ে যায়। বিকজ স্পোর্টস ফিল্মে তো একটা আর্ক থাকে, রাইস ফল রাইস। তো এই যে সেকেন্ড যে ফলটা থাকে, ফার্স্ট মানে যে ফলটা ব্যাপারটা থাকে, তো সেইখানটা আমরা ওইটা দেখিয়েছিলাম যে একটা কোচ এসছে ওর লাইফে, নতুন কোচ, যে নিজের এগুলোকে ইম্পোজ করছে। এই ট্রোপটা দেখবে দাঙ্গালেও ব্যবহার করেছিল, যে আমির খান মেয়েদেরকে যেভাবে শিখিয়েছে পরের কোচটা শেখাচ্ছেন। এবার আমি এটার একটা রিভার্স জিনিস করেছিলাম প্রথমে স্ক্রিন প্লেতে, যে হুইপ স্প্ল্যাশ দেখেছো তো? হুইপ প্ল্যাশ, হ্যাঁ মিউজিক ড্রামস নিয়ে, নিয়ে। মিউজিক হ্যাঁ, টিচার, হ্যাঁ। তো ওটা ওখানে অ্যাকচুয়ালি দেখবে, তো তাই ছিল, মানে যে টিচার সে খুব অ্যাবিউসিভ বাট ইজ হ্যাঁ, অ্যাকচুয়ালি বেনিফিশিয়াল। হ্যাঁ হ্যাঁ, যে ওর টেকনিক গুলোই পরে কাজে লাগছে। তো এবার আমি করেছিলাম কি, যে কৌশিক সেনকে প্রথমে খারাপ দেখালাম, এতে সবকিছু হলো, বাট পরে একটা ফাইনালি ক্লাইম্যাক্সের দিকে খেলা হচ্ছে, যেটাতে ওর নিজের টেকনিকে হবে না,
হি নিডস দ্য মানে হি নিডস টু ইউজ দোজ টেকনিক টট বাই কৌশিক সেন, এবং কৌশিক সেন সেখানে আসছে এবং দাঁড়িয়ে ওকে মানে গাইডও করছে, ও জিতছে, এবং কৌশিক সেন তারপরে বলছে যে আমি তোমাকে মানে হেল্প তো করে গেলাম, বাট উই হ্যাভ আনফিনিশড বিজনেস বলে চলে যাচ্ছে। মানে এখনো তোমাকে পছন্দ করি না তোমার ওয়েটাকে, বাট এই খেলাটার জন্য আমি এলাম আর কি। তো এরকম একটা অ্যাপ্রোচ ছিল উইপ্ল্যাশের মতো, বা ইভেন বলতে পারো এই ট্রোপটা চাকদে ইন্ডিয়াতেও ব্যবহার করেছিল, যে যে মেয়েটার সাথে শাহরুখ খানের বাবাল আছে সে ক্লাইম্যাক্সের দিকে গিয়ে শাহরুখ খান ওকে আবার বলে যে তোমাকে মানে সাউথ কোরিয়াকে হারাতে হলে তোমাকে টিমে আসতেই হবে, তো ওকে নিয়ে আসে কনভিন্স করে। তো এইটা আমি একটা অ্যাপ্রোচ রেখেছিলাম, এবার এটা সূর্যশেখর গাঙ্গুলি না করে দিয়েছিলেন, উনি বলেছিলেন যে না এটা আমরা রাখতে পারবো না, হি হ্যাড সাম পার্সোনাল রিজনস, হ্যাঁ সে মানে তো থাকবেই। ওনার লাইফের যে ঘটনাটা থেকে ওই জিনিসটা নেওয়া ছিল, ওই কোচের ব্যাপারটা, ব্যাড কোচের ব্যাপারটা, সেটা নিয়ে উনি চাইছিলেন না যে ওটাকে ওইভাবে পোর্ট্রেয়াল করা হোক, হি হ্যাড সাম পার্সোনাল রিজনস। তো তাই সে জন্য তো অবশ্যই থাকবেই মানে। উই ক্যানট ইউজ দ্যাট প্লট পয়েন্ট, তো আমরা করতে পারিনি। এবার এটা তো তোমায় করতেই হবে, তুমি তারই লাইফের উপর করছো, ঠিক আছে। অনন্ত সিংহর ক্ষেত্রে যেটা আমরা করছি যে আমরা হিস্টোরিক্যাল ইভেন্টস গুলোকে অ্যাকুরেট রাখবার চেষ্টা করেছি, এবার সেইটাকে তার মধ্যে সেই স্পেসের মধ্যে উই আর ট্রাইং টু মেক ইট অ্যাজ লার্জার দ্যান লাইফ অ্যাজ পসিবল। তো সেইটা হচ্ছে, এটা ডিপেন্ড করে সাবজেক্ট টু সাবজেক্ট ইত্যাদি। আচ্ছা অরিত্র, তুমি আমাকে একটা কথা বলো, মৃগয়া সিনেমাটা মানুষের যখন দেখেছিল মানে রিলিজের পরে, যতজন দেখেছিল বা এখন ওটিটিতে আসার পরে স্পেশালি একটা বড় অংশের মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং লোকের সিনেমাটা ভালো লাগছে, এবং মৃগয়া কিন্তু এক্স্যাক্টলি এমন একটা সিনেমা যেটা অডিয়েন্স বলে যে তারা দেখতে চায়, যে কন্টেন্ট প্লাস তার মধ্যে একটা মেইন স্ট্রিম অ্যাপ্রোচ। এখন কেউ ব্রেন ডেড মেইন স্ট্রিম সিনেমা দেখতে চায় না, তো দেয়ার ইজ দ্যাট ব্যালেন্স বিটুইন মেইন স্ট্রিম অ্যান্ড কন্টেন্ট। বাট সিনেমাটা বক্স অফিসে, আমার সিনেমাটা পার্সোনালি খুবই ভালো লেগেছিল, সিনেমাটা বক্স অফিসে আশানুরূপ করলো না কেন, মানে ইভেন দ্যাট এটা এখন মানুষের কাছে পৌঁছাচ্ছে, মানুষের ভালোও লাগছে, মানে কোথাও গিয়ে কি যথেষ্ট পরিমাণে শো না পাওয়া বা এমন একটা ইকোসিস্টেম থাকা যেখানে মানে তুমি যদি মানে একটা সার্টেন প্লেয়ার না হও বড়, মানে ইফ ইউ আর নট দ্য বিগ ফিশ, সেক্ষেত্রে কি সার্ভাইভ করা ভালো সিনেমা বানানোর পরেও মুশকিল। সেই কারণে কি বক্স অফিসে যে সাকসেসটা একটা মৃগয়ার মতো সিনেমা ডিজার্ভ করে সেটা পেলো না? আমি একদম না দেখো, ওপেনলি জিজ্ঞাসা করছি। না না আমি দেখো ব্যাপারটা হচ্ছে কি বলতো, এখানে মাল্টিপল রিজনস হতে পারে, মেবি দ্য মার্কেটিং ওয়াজ নট দ্যাট গুড, ঠিক আছে। সত্যি তো আমরা ওই লেভেলে ভাইব্রেন্স ক্রিয়েট করতে পারিনি, ঠিক আছে। গান, ছবির যে প্রমোশনাল মেটেরিয়ালে যে গান থাকে, গান যেগুলো খুব প্রচন্ড ওয়ার্ক করে, সেটা করেনি আমাদের ছবির ক্ষেত্রে। এইগুলো মেনে নিতে হবে, মার্কেটিং এর যে প্রবলেম আছে বা যেটা সংস এর প্রবলেম আছে সেইগুলো যেটা হয়েছে, তো এরকম কিছু দেখো প্রবলেম তো আছেই মানে ডাউন দ্য লাইন চেনে। এবার কিছু ছবির ক্ষেত্রে এরকমও আমরা হতে দেখেছি যে অল্প সংখ্যক শো নিয়ে মানে এত বেশি ওয়ার্ড অফ মাউথ জেনারেট হয়ে গেছে যে ওখান থেকে গ্রো করছে, সেরকমও আমরা হতে দেখেছি। তো এটা বলা খুব ডিফিকাল্ট। আমরাও নতুন, মানে দেখো আমি তো সিনেমা বানানো শুরু করেছি খুব কম সময়, ঠিক আছে। তো এইটা একটা দেখো কন্টিনিউয়াস লড়াই, এটা মানে একদম প্রথমেই তুমি বানিয়ে বিশাল বড় হিট দিয়ে দেবে এটা ভাবনা চিন্তা থাকেও না, মানে আমারও নেই। আমার সবসময় ইন্টেনশনটা এটাই থাকে যে ভাই আমি যে কাজটা করেছি, যাদেরকে মাথায় রেখে করেছি, তাদের কোথাও গিয়ে কানেক্ট করছে কিনা, তারা কি ভালো বলছে খারাপ বলছে, আমি সেটা থেকে ফিডব্যাক নিয়ে পরেরটাতে বেটার করবার চেষ্টা করবো, ঠিক আছে। আর এই যে পুরো ইকোসিস্টেমটার কথা তুমি বলছো, সেটার মধ্যে তো নানান রকমের পলিটিক্স ইত্যাদি আছে, সেটা সবাই জানে, ঠিক আছে। বাট এটা প্রত্যেককেই লড়াইটা করতে হয়, যেই নতুন আসছে তাকেই ওই লড়াইটা করতে হয়, ওই অবস্টাকেলটা ফেস করতে হয়, এন্ড দেন দে হ্যাভ টু মানে গো আহেড উইথ দ্য চ্যালেঞ্জেস, ওভারকামিং দ্য চ্যালেঞ্জেস অ্যাকচুয়ালি। সো এটা তো থাকবেই, দেখো এটা কিছু করার নেই, এটা নিয়ে বারবার ব্লেম করে যে এই কারণের জন্যই খালি চলেনি, আমাদের দেখতে হবে হ্যাঁ, আমাদের দিক ব্লেম থেকে গেম কি কি খেলাটা প্রবলেম খুব ছিল। একটা মানে বুদ্ধিমানের কাজও নয় সবসময়। হ্যাঁ, ব্লেম গেম করে কোনো লাভ নেই, জানো তো। লাভ যে নেই। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বলছি মানে ধরো দাবাড়ুর ক্ষেত্রে, আহ দাবাড়ু এখন যখন জিতে চলে এসছে, জি5-এ এসে গেছে, অনেক লোকে দেখেছে, আমাকে মেসেজ করেছে, রিভিউ লিখেছে, ঠিক আছে। ইভেন পুজোর সময় দেখেছে অনেকে, আমাকে ট্যাগ করেছে ইনস্টাগ্রামে। তো ছবিটা থেকে যাবে, যদি তোমার ছবি ঠিকঠাক হয় থেকে যাবে, সেটা লোকে দেখবে, সেটা সেটা নিয়ে মিক্সড হ্যাঁ, রিয়াকশনও মৃগয়া হতে কিন্তু পারে। একটা অডিয়েন্স পেলো, একটা ভালো হ্যাঁ, রকম অডিয়েন্স পেলো, সেটা হয়তো পোস্ট থিয়েট্রিক্যালি পেলো, বাট পেলো। হুম, হ্যাঁ, তো সেটাই আর কি। আচ্ছা অরিত্র, এবার আমি তোকে এবারে একটু সিরিয়াস দিকে চলে যাচ্ছিল, এবার একটুখানি ফান একটা কোয়েশ্চেন করি, যে মৃগয়ার ক্যারেক্টার সিনেমাটা যারা যারা দেখেছেন প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে এটা কিন্তু মানে এটা আমি রিভিউর সময় বলেছিলাম, ইটস আ ফ্র্যাঞ্চাইজেবল ফিল্ম। মানে ক্যারেক্টার গুলো যেভাবে ইন্টার ডায়নামিক্স গুলো এস্টাবলিশ করা হয়েছে, বা প্রত্যেকটা ক্যারেক্টারে যেটা অরিত্র বলছিল, একটা কুইয়ার্স আছে, একটা এক্সেন্ট্রিসিটিস আছে। তো অরিত্র, মৃগয়া টু মানে এই এই আইডিয়াটা তোমার মাথায় আসেনি? এটা তো হতে পারে না, মানে এটা আমরা এত ফ্র্যাঞ্চাইজেবল একটা ক্যারেক্টার, মানে না ক্যারেক্টার আমরা গুলো।
আমরা ভেবে রেখেছিলাম, আমি আর অভিরুদ্ধে আলোচনাও করছিলাম। বাট সেটা দেখো, এটা তো অল ডিপেন্ডস আপন দ্য প্রডিউসার্স, যে তারা কি চায়। দ্য আইপি বিলংস টু দেম। তারা কিরম ভাবে চাইছে, তারা কিরম ভাবে ভাবছে। তো এটা নিয়ে আমি তো মানে 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 একটা একদম ভেগ ভেগ কমেন্ট করতেই পারি, বাট মানে অ্যাকচুয়ালি তারাই বলতে পারবে যে তারা কি করতে চাইছে সামনের দিনে, তারা সত্যি পার্ট 2 বানাতে চায় কিনা। ফ্র্যাঞ্চাইজেবল, ডেফিনেটলি ফ্র্যাঞ্চাইজেবল তো অবশ্যই। আচ্ছা অরিত্র, মানে এই যে ধরো মৃগয়ার মতো সিনেমা, এটা ইভেনচুয়ালি একটা অডিয়েন্স পেলো। এবার ব্যাপারটা হচ্ছে, ধরো ভালো সিনেমা দর্শক হলে যাচ্ছে না, পরে সেটা অডিয়েন্স পাচ্ছে ঠিক আছে, বাট হলে সেই রকম নাম্বার পাচ্ছে না, মানে এটার কি কোনো ওয়ে আউট আছে? এটার কি কোনো, এই যে সাইকেলটা, এটা কি কোনোভাবে ব্রেক করা যেতে পারে? কিভাবে বলো তো, এটা তো সিনেমা বানিয়েই ব্রেক হবে। আগে তো ধরো, আমি কথার কথা বলছি, ধরো মানে আমরা যদি আমাদের সিনিয়রদের এক্সাম্পল হিসেবে ধরি, তাহলে ধরো শিবুদার ইচ্ছে 5টা হল হয়ে গেছিল, সেখান থেকে ওয়ার্ড অফ মাউথে বেড়েছে, সেখান থেকে তার একটা কাল্ট ফলোইং পেয়েছে। প্রথম দিকে ছবি কিছু ওয়ার্ক করেনি, লড়াই করতে হয়েছে, তারপর বেলা শেষে থেকে থিংস চেঞ্জ। তো এইভাবেই মানে, তো আমরা তো আমাদের মানে যারা আগে যারা প্রেডিসেসর ছিল তাদেরকে দেখেই বলতে পারি যে কি হচ্ছে। তো আমার মনে হয় কোথাও গিয়ে সিনেমা এবার এখন সেটা আরো বেশি ডিফিকাল্ট হয়ে গেছে, বিকজ অডিয়েন্সকে হলে আনা আরো বেশি ডিফিকাল্ট হয়ে গেছে। আজ থেকে 15 বছর আগে তখন থিংস ওয়ার ডিফারেন্ট, লোকে হলে যেতই, ওয়াক ইন অডিয়েন্স আরো বেশি ছিল। তো সেগুলো ডিফিকাল্ট তো হয়ে গেছে, চ্যালেঞ্জ হয়ে গেছে। আমার মনে হয় ভালো সিনেমা দিয়েই হবে, ভালো কন্টেন্ট দিয়েই হবে, এটা আমার বিশ্বাস আর কি। এবার আই অলসো ডোন্ট নো যে কি হাউ ইউ উইল ব্রেক দ্য চেন। মানে অত্যধিক বেশি প্রমোশন করে দিলেও যে দর্শক চলে আসবে সেটাও কিন্তু নয়। তুমি দেখতেই পেয়েছো সেই জিনিসটা, যে এক্সেসিভ মার্কেটিংও কিন্তু ব্যাকফায়ার করতে পারে। ঠিক আছে, তো সেই সব জিনিসপত্র আলটিমেটলি ওয়ার্ক করে না। তো আমার মনে হয় যে ছবি যদি তুমি ঠিকঠাক বানাও, তাহলে ধীরে ধীরে তোমার অডিয়েন্স বেসও তৈরি হবে, ধীরে ধীরে লোকে তোমাকে ট্রাস্ট করতে শুরু করবে, এবং তারপরে হয়তো এক্ষুনি তুমি রেজাল্ট পাচ্ছ না, বাট পরে পাচ্ছ। হয়তো অভিরূপদারকে লোকে মৃগয়াতে, যে এখন যারা দেখলো, পরে যদি অভিরূপদার ছবি আসে তখন হয়তো আরো লোকে গিয়ে দেখবে যে অভিরূপ ঘোষের ওই ছবিটা দেখেছিলাম, ট্রাস্ট আছে, ভালো লেগেছিল। পরের বার গিয়ে দেখবো। তো এইটা আমার মনে হয় সিনেমা ভালো বানিয়ে আর কি এই জিনিসটা হবে আর কি, ইউ ক্যান ব্রেক দ্য চেন। হ্যাঁ অবশ্যই অরিত্র, মৃগয়া সিনেমাটা আমার তো পার্সোনালিতে খুবই ভালো লেগেছিল, এবং প্রচুর লোকে আই থিঙ্ক এই এই সিনেমাটা খুঁজে পাচ্ছেও। এবং এটা কিন্তু এক্স্যাক্টলি মানে অনেকেই কমেন্ট করে মানে সবসময় বলেন যে বাংলায় ভালো মেইন স্ট্রিম সিনেমা হচ্ছে না, একই রকমের চর্বিত চর্পণ জিনিস হচ্ছে, ফ্যামিলি ড্রামা এন্ড এভরিথিং। মৃগয়া সিনেমাটা কিন্তু দেখুন গিয়ে জি5-এ। অরিত্র এই পডকাস্টটা করতে চাই জন্য লজ্জাই পাচ্ছে না, আমি এটা ওকে জোর করেই করালাম। তো মৃগয়া সিনেমাটা কিন্তু জি5-এ। আরেকটা ব্যাপার হচ্ছে কি, হ্যাঁ বলো আমি বলো। মানে অনেকে মৃগয়ের মানে এখন যখন দেখছে, অনেকে রিভিউতে লিখছে অ্যাকশন নিয়ে, যে অ্যাকশনটা সেরকম হয়নি, অনেকের ক্লাইম্যাক্স ভাল লাগেনি। মানে আমি গিভঅ্যাওয়ে করে দিতে চাই না, বিকজ আইডিয়া যদি কেউ নিয়ে নেয়, কিছু করে নেয়, বাট যেভাবে আমাদের অ্যাকচুয়াল ক্লাইম্যাক্সটা ভাবা ছিল, আমি তোমাকে পার্সোনালি দেখাবো, তুমি দেখে আমাকে ফিডব্যাক দিই। বাট সেটা আনফরচুনেটলি আমরা করতেই পারিনি, না, না, দেখো বিকজ এটা মানে আমাদের বাংলা সিনেমাটা এখন, এটা তো আমি তোমার সাথে অফলাইন মানে একটা মানে আমাদের বলি না মিডিল ক্লাস ফ্যামিলিতে একটা সাদা সাধ্যের গল্প, মানে হ্যাঁ, অ্যাম্বিশন যতটা থাকে সেটা হয় না অবশ্যই। বাট দেখো আমার যেটা মনে হয়, দেখো আমরা যখন দেবী চৌধুরানী রিভিউ করেছি, তুমিও করেছো আমিও করেছি অন্যরাও করেছে, তখন আমরা কিন্তু বলছি সিনেমাটা ভালো ডিসপাইট ইটস লিমিটেশন। তো আমাদের ক্ষেত্রে এটা কিন্তু আমি একটা ইরানিয়ান সিনেমা থেকে তো স্কেল এক্সপেক্ট করবো না, আমি জানি সেটা সে প্রোভাইড করতে পারবে না, তাই না? তো এক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মাথায় রাখাটা দরকার, যে আমাকে মানে আমার লিমিটেশন কি আছে, আমাকে কি প্রমিস করা হচ্ছে সেটার উপরে আমি ডেলিভার করতে পারছি কিনা। তো এই একটা জিনিস কিন্তু মানে এটা আমি দর্শকেরও দেখেছি যে কখনো কখনো একটু একচোখামি হয়ে যায়, যে হ্যাঁ এটা ডেলিভার হলো না, এটা এইভাবে মানে আন্ডারস্ট্যান্ড দ্য লিমিটেশন। অনেক ক্ষেত্রে বড় বাজেট নিয়েও অনেক সিনেমা কোনো ইম্প্যাক্ট করতে পারছে না, আমরা সেটাও দেখেছি। তো সেক্ষেত্রে আমি সেটা বলবো না, আমার পার্সোনালি আমার ইনিশিয়াল অ্যাকশনটা যেটা ওই মাছের সাথে ছিল ওটা ব্যাপক লেগেছিল, মানে ইভেন হলেও মানে লোকে এনজয় করেছিল, খুব মনে আছে। মানে লাস্ট সিনটার থেকে মানে ওই সিনটা লাইক উই আর আ লট অফ ফান, হল মোটামুটি ভর্তিই ছিল। তো আমি আপনাকে বলেছিলাম পরে মানে মানে লোকে এনজয়ই করেছিল। তো এই ছিল আমাদের মৃগয়া নিয়ে আলোচনা। সিনেমাটা জি5-এ আছেন, অনেকে অলরেডি দেখে ফেলেছেন, তারা ফিডব্যাকটা জানাবেন কেমন লেগেছে। আর যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখুন। এটা কিন্তু এখনো জি5-এ ওটিটিতে আসা বেশ কয়েক সপ্তাহ পরে এটা কিন্তু এখনো নাম্বার 1 ট্রেন্ডিং এ আছে। সেটা অবশ্যই একটা খুব ভালো জিনিস যে একটা ভালো সিনেমা একটা অডিয়েন্স পাচ্ছে। তো দ্যাট ওয়াজ আ রিয়েলি গুড থিং। এবং এটা কিন্তু আমি আবারও বলে দিতে চাই, এটা আমি অরিত্রকে জোর করে করিয়েছি। এটা কিন্তু মানে এই নয় যে অরিত্র নিজের ড্রাম পেটাচ্ছে এন্ড এভরিথিং। তো
তো আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে দেবে না? আমি একটা জিনিস খালি বলতে চাই লাস্ট, সেটা বলো হচ্ছে বলো। মৃগয়ার যে যে সাকসেস বা যাই হয়েছে, সেটা ক্রেডিট কিন্তু একটা লোকেরই, সেটা হচ্ছে অভিরূপ ঘোষ, ডিরেক্টর। বিকজ ডিরেক্টরের ওপরই সবকিছু দাঁড়িয়ে আছে, জানো তো। মানে ডিরেক্টর যে কতটা ইম্পর্টেন্ট জিনিস, আমি তোমাকে একটা ছোট এক্সাম্পল দিয়ে বলছি। ধরো তুমি একটা সিন লিখলে, আমি আর কথার কথা বলছি, আমি এক্সাম্পল দিয়ে বলছি, আমার নিজের সাথে হয়েছে বলে আমি বলছি। হুম। কিসে সেটা এক্সাম্পলটা বলবো না এক্স্যাক্টলি নাম নিয়ে, বাট আমি তোমাকে বলছি। ধরো তুমি লিখলে যে একটা লোক একটা ঘরের মধ্যে চারিদিকে খুঁজছে, কিছু সার্চ করছে, করতে করতে ডাস্টবিনের ভিতর থেকে একটা সে প্রেসক্রিপশনের টুকরো পেলো। সেই প্রেসক্রিপশনের টুকরোটার মধ্যে অর্ধেক একটা নাম লেখা আছে। সেখান থেকে ও গুগল টুগল করে বা এআই তে দিয়ে পুরো নামটা পেলো ওষুধের। সেখান থেকে পরের ক্লুটা পেয়ে ওষুধের দোকানে গেল, সেখান থেকে সিসিটিভি থেকে আরেকটা ক্লু পেলো, ইত্যাদি। এইভাবে তুমি লিখে দিলে, ঠিক আছে। বা ধরো তুমি লিখে দিলে যে একটা লোক একটা ঘরে ঢুকেছে, চারিদিকে সার্চ করছে, করতে করতে একটা কাবার্ডের মধ্যে থেকে একটা ডায়েরি পেয়েছে। সেই ডায়েরিটার মধ্যে কিছু একটা হ্যান্ডরাইটিং আছে, হ্যান্ডরাইটিং থেকে ও দেখে বুঝতে পারছে যে না, এটা ওই লোকের হ্যান্ডরাইটিং নয়, ঠিক আছে, স্ট্রোকস ইত্যাদি দেখে। ধরো গোয়েন্দা গল্পের মতো তুমি এরকম লিখেছো। আমি দুটো এক্সাম্পল দিচ্ছি। এবার ধরো এটা তো তোমার পেপারে লেখা আছে, এবার ধরো এটাকে তুমি শুট করছো। এবার যে ডিরেক্টর শুট করেছে, তুমি তো ফ্লোরে নেই। এবার ধরো সে শুট করেছে যে ওই ঘরটার মধ্যে একটাই ডাস্টবিন পড়ে আছে, আর কি কোনো প্রপস নেই, ঘরটা ভাঙা, একটাই ডাস্টবিন পড়ে আছে, ডাস্টবিনটা খুলছে, একটাই প্রেসক্রিপশন পড়ে আছে ওখানে। এবার এই জিনিসটা যখন তুমি পর্দায় দেখবে, তো তখন তো তোমার ভাল লাগবে না। তুমি তো যদি করো যে পুরো রুমটার মধ্যে একটাই ডাস্টবিন আছে, সেই ডাস্টবিনের মধ্যে একটাই প্রেসক্রিপশন পড়ে আছে, তোমার যদি এটা আর্ট ডিরেকশনটা হয়, তাহলে তো তুমি ওটা, এবার এটা তো রাইটারের দোষ নয়। রাইটার যখন লিখছে, সে তো লিখছে এক্স্যাক্টলি কি ঘটনাটা ঘটছে। কিন্তু ওই যে ওই রুমটার কিরকম জিওগ্রাফি হবে, তাতে কি কি জিনিস থাকবে, একটা লোক যেখানে থাকলে সেখানে কি কি জিনিস থাকে, হ্যাঁ, এবং এই সেই খুঁজছে এই রেস্টলেসনেসটা, ওই হ্যাঁ, তাগিদটা। হ্যাঁ, সেই জিনিসটা তো তোমায় করতে হবে। বা ধরো একটা যদি আলমারি খুলে কেউ হন্তদন্তকে কিছু খুঁজছে, তো সেখানে তো তোমাকে প্রচুর ফাইলস, ধুলো মাখা ফাইলস ইত্যাদি রয়েছে, সেখানে দেখছে দেখছে দেখছে, হুট করে একটা জায়গায় একটা ডায়েরি পেলো, সেটাকে দেখলো, ভালো করে দেখতে দেখতে হঠাৎ ক্লিক হলো, সেখানে একটা ফ্ল্যাশ কার্ড তুমি দিতে পারো যে আচ্ছা হ্যান্ডরাইটিংটা আগে দেখেছিল। সো নাও দিজ আর এডিট কলস অ্যান্ড ডিরেক্টোরিয়াল কলস। এবার এখানে রাইটারের কোনো ইনভলভমেন্ট নেই। এবার ধরো সিনটা জমছে না, তুমি বললে যে এটা রাইটিং লেভেলে ফ্ল হয়েছে, বাট এটা রাইটিং লেভেলের ফ্ল নয়, এটা এক্সিকিউশন লেভেলের ফ্ল। যে তুমি ওখানে ওই জিনিস, ওখানে কি কি প্রপস থাকবে, কিভাবে খুঁজবে, কি করবে, কিভাবে তুমি স্টেজ করছো, কি কি চয়েস অফ শর্টস রেখেছো, এটা তো তুমি সেটে রয়েছে, ডিরেক্টর সেটে রয়েছে। আর এডিট পরে তুমি এডিটে গিয়ে কি করছো, তো এটা হাউ দ্য রাইটার ইজ রেসপন্সিবল। তো এই জন্য ডিরেক্টর ইম্পর্টেন্ট, বিকজ সে কিন্তু এক্সিকিউশনটা করছে। তুমি যেটা লিখে দিচ্ছ সেটা এক্সিকিউশনটা সে করছে। তো তুমি যদি ঠিকঠাক এক্সিকিউশন না হয়, কিছুতেই সেটা ল্যান্ড করবে না। যদি না ধরো পুরোটাই মানে একটা ড্রামা, মানে ধরো খালি কনভারসেশনের উপরেই দাঁড়িয়ে আছে, সেখানে ডায়লগটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, যে ভাই ডায়লগ কিরকম লিখেছে সেটার উপর ডিপেন্ড করছে, যে ডায়লগে 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 ডায়লগে, ঠিক আছে। বাট যখনই তোমার ওই যে জিনিসপত্র, যেখানে বলছি না, যেখানে একটা এক্সিকিউশনের ব্যাপার আসছে, ধরো না মৃগয়াতে এই যে রোল খাওয়ার সিনটা, এটা যদি তুমি ঠিক করে শুট না করতে পারো, ল্যান্ড করবে না, ঠিক আছে। এবার ধরে নাও, আমি কথার কথা বলছি, ধরো ওল্ড বয়ের যে ওই ওয়ান্টন খাওয়ার সিন, ওটা আইকনিক সিন। এবার পার্ক চ্যাং উক ওই লেভেলের ডিরেক্টর বলে সে ওইভাবে শুট করেছে, তোমাকে পুরো ফিলটা করাচ্ছে যে ওই যে ও ওয়ান্টনটাকে স্মেল করে করে হ্যাঁ। খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, তাতে ও টায়ার্ড হয়ে পড়ছে, ভাল লাগছে না, সে বমি করছে, ও ওটা সময় নিয়ে দেখিয়েছে। সেটা সেটা ওর কেতা, ওর ট্যালেন্ট, বুঝতে পারলে তো। তাই জন্য কিন্তু তুমি পেপারে যাই লিখছো, স্ক্রিনে কিন্তু আসবে যেটা ডিরেক্টর ইন্টারপ্রেট করবে, এবং সে কিভাবে জিনিসটাকে দেখাচ্ছে। তো ডিরেক্টর খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু এটা অনেকে বোঝে না। দিস ইজ দ্য রিয়ালিটি। তো যদি না, মৃগয়া অনেকে যে মানে অরিত্র, দেখুন অরিত্র যেটা বলতে চাইছে সেটা হচ্ছে ইটস পার্ট অফ দ্য প্রসেস। মানে শুধুমাত্র কোন সিনেমার এন্ড প্রোডাক্টটা আমরা দেখলাম, আমরা সন্তুষ্ট হলাম না, বা কোনো কারণে আমাদের মনে হলো কিছু ফ্ল আছে, সেটা কিন্তু মানে মানে এটা কিন্তু রাইটারের ওপরে বর্তায় না। তার কি লিমিটেশনস আছে, ডাইরেক্টর কিভাবে এক্সিকিউট করছে, আর্ট ডাইরেকশন কিরকম হচ্ছে, মানে এটা একটা কোলাবোরেটিভ জিনিস। মানে ইউ ক্যান নট পিন ইট অন দ্য রাইটার অ্যালোন। হয়তো ওটাই আমি রাইটারকে পিন করাও যায়। এই তো না, আমরা ব্যাপার ধরুন, আমি নিজেই উদাহরণ দিচ্ছি, আমি একদম একটা লেম্যান্স উদাহরণ দিচ্ছি। ধরুন এই যে সত্যজিৎ রায়ের এত ভালো ভালো গল্প আছে, বা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এত ভালো ভালো গল্প আছে, পড়ে এত ভালো লাগছে, সেটা স্ক্রিনে উঠে আসছে না কেন? দিস ফর দিস ভেরি রিজন। আর আরেকটা ব্যাপার কি, এই যে মৃগয়ার যে জিনিসটা লোকে পছন্দ করছে, সেটা ভাবনা চিন্তা জ্যামিং করে হয়তো আমরা করেছি, কিন্তু এক্সিকিউশনটা কিন্তু আলটিমেটলি অভিরূপ ঘোষই করেছে।
তাই জন্য আমি বললাম না যে মৃগয়ার যা ক্রেডিট, পুরো সাকসেসের ক্রেডিটটা হচ্ছে ওই একটা লোকের, যে ওই ভিশনটাকে ওইভাবে এক্সিকিউট করতে পেরেছে যতটা লিমিটেশনের মধ্যে থেকে, যেটা বেস্ট পসিবল হতে পারে। তো এটাই আর কি ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে এই যে মেইন স্ট্রিম সিনেমা, ঠিক আছে, এটাতে যে চ্যালেঞ্জ গুলো আমরা, যে রোড ব্লকস গুলো আমরা ফেস করছি, সেটা হচ্ছে কি বলতো, যে এখানে না, এই যে আমি তোমাকে বললাম এক্সিকিউশনের উপর ডিপেন্ড করছে, এবার এই এক্সিকিউশনটা কি, যে কি ধরনের তুমি শর্টস নিচ্ছ, কিরকম বিজিএম হচ্ছে, সবকিছু মিলিয়ে তো সিনটা। এবার এখানে ওই যে মেইন স্ট্রিম বিজিএম যে দেওয়ার যে লোক, সেই সংখ্যাটা কোথায়? এই যে সাউথ ইন্ডিয়ান ছবি লোকে দেখে ফেলছে, সেখানে বিজিএম এর লেভেলটা দেখেছো? এবার সেই লাস্ট বিজিএমটা তুমি 3-4 বছর তো আলাদা লেভেলে চলে গেছে। এবার সেই বিজিএমটা তুমি কোথায়? সেই বিজিএমটা তুমি পাবে না। তারপরে ধরো যে ডিওপি, তুমি আগে এই যে সময় মেন স্ট্রিম ছবি হতো, ইভেন আমি বলছি রিমেক ফেজটার কথা বলছি না, আমি তারও আগের কথা বলছি, বুম্বাদা যখন ছবি টবি করেছে হুম। 90s তুমি কমার্শিয়াল ছবির ডিওপি দের নামটা একটু দেখো তো, উইকিপিডিয়া খুলে। সাউথের ডিওপিরা শুট করতো, তুমি দেখো গিয়ে। বুম্বাদা নিজে বলেছে আমাদের পডকাস্টে এসে যে আমি সাউথ থেকে ডিওপি এনেছিলাম। তো কমার্শিয়াল যত ছবি হয়েছে না, তারপরে ইভেন দেবজিতেরও যত ছবি হয়েছে, তার মধ্যে 90% ছবি নয় বম্বের লোকেরা শুট করেছে, নয় সাউথের লোকেরা শুট করেছে। বুঝতে পারলে? এবার এখন সেইটা অ্যাফোর্ড করবার পয়সা নেই, বিকজ বাজেট কমে গেছে। এবার তাতে কি হচ্ছে কি, এখানকার যারা ডিওপি আছে, আমি ছোট করতে চাই না কাউকে, কমার্শিয়াল সেন্সিবিলিটিটা নেই। এটা তো একটা সার্টেন ওয়ে, একটা লেন্সিং লাগে না একটা জিনিসকে দেখার, যে তুমি কিভাবে জিনিসটাকে শুট করছো, কিরকম লাইটিং করছো, ব্যাপারটাকে কিভাবে তুমি ওরকম লার্জার দ্যান লাইফ বানাচ্ছ। ঠিক আছে, তুমি ফ্ল্যাট লাইটিং করে কোনোদিনও একটা মেন স্ট্রিম ছবি বানাতে পারবে না। তোমার একটা স্টার্ক কন্ট্রাস্ট, বুঝতে পারছো তুমি কি বলছি? সেই লাইটিংটা, ঠিক আছে, তোমাকে তো করতে হবে। এবার সেই লাইটিংটা করবার জন্য তো ডিওপিরও ওই সেন্সটা থাকতে হবে না? এটা হ্যাঁ। এটা এবার এখানে তো ডিরেক্টর কিছু একটা পয়েন্টের পরে তো ডিরেক্টর করতে হবে না, ডিপার্টমেন্টটা তো ডিওপির। সে ধরো বুঝিয়ে দিল যে আমার এরকম চাই, তাহলে তোমাকে তখন কি করতে হবে, যে অন্য সিনেমার সিন দেখাতে হবে, যে ভাই দেখো এরকম করে দাও, যখন ডিওপি পাচ্ছে না। বুঝতে মানে পারলে তো? you need to give a reference। হ্যাঁ, রেফারেন্স। না হলে তো হচ্ছে না তো। ডিওপির কমার্শিয়াল নেই, বিজিএম কমার্শিয়াল নেই, অ্যাকশন এখানে ইনফ্রাস্ট্রাকচার নেই, কোরিওগ্রাফি নেই। হাউ ইউর এক্সপেক্টিং যে ওই সেম প্রোডাক্ট বেরোবে যেটা বম্বেতে তুমি দেখছো বা সাউথে দেখছো? এই লিমিটেশন গুলো একটা টাইমে আমিও ক্রিটিসাইজ করেছি, বাট এখন যখন আমি এসছি আমি দেখে বুঝতে পারছি, মানে তোমার যদি 100% পজিটিভ ইন্টেনশনও থাকে, ঠিক আছে, তারপরেও ইউ উইল ফল্টার ফ্রম দ্য ইন্টেনশন। মানে তোমার যে ওই যে সাধ্যর কথা বললে না, যে সাধ্য আছে কিন্তু সাধ্য নেই, সাধ্য নেই বলে কিছুতেই তুমি ওই পিনাকেলটা পৌঁছাতে পারবে না। তোমাকে এই জিনিসগুলো তো আটকে দেবে। আমি হ্যাঁ, একটা মানে ছোট even এক্সাম্পল দিচ্ছি, আমি একটা অন্য ছবির কথা, অন্য ছবির রেফারেন্স দেওয়া উচিত না, বাট আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য না না বলছি। বলো, কোনো অসুবিধা নেই। খুব বড় ছবি, ধরো রঘু ডাকাত। রঘু ডাকাতের যে ইন্টারভেল সিনটা আছে, যেখানে বলছে যে একটা লোককে সবার সামনে ফাঁসি দেবে, সবার সামনে যখন ফাঁসি দেবে, এই কথাটা মানে কি, যে রাজ্যের প্রচুর লোককে ডেকেছে পাবলিকলি হ্যাঁ, একটা কারণ লোক। পাবলিক এক্সিকিউশন একটা সময় মানে খুব একটা ব্যাপার ছিল মানুষের মধ্যে ভয় তৈরি করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, এবার তুমি তার মানে বোঝো ওটার প্রথম রিকোয়ারমেন্ট কি, এই সিনটার প্রথম রিকোয়ারমেন্ট কি, যে পিছনে প্রচুর এক্সট্রা 1000 থেকে 2000 জুনিয়র আর্টিস্ট লাগবে। তবে কি ওই জিনিসটা তুমি যে ফ্রেমটা ধরবে, যেখানে ও ফাঁসির তক্তায় দাঁড়িয়েছে, পিছন পিছন ঘুরে গেছে পুরো। এটা হচ্ছে প্রথম রিকোয়ারমেন্ট, আমি তোমাকে লজিস্টিক্যালি বলছি। এবার তুমি দেখো, এত বড় প্রোডাকশনের ছবি, এত বড় হিরোর ছবি, কিন্তু প্রবলেমটা কোথায় হচ্ছে, যে যেদিকেই ক্যামেরাটা ধরছে দেখবে পিছনটা ফাঁকা, 4-5টা লোক দাঁড়িয়ে আছে। বা অনির্বাণের দিকের অ্যাক্সিসটা যখন ধরছে, পিছনে খুব কম লোক দাঁড়িয়ে আছে। এবার তাতে কি হচ্ছে, গ্র্যান্ডারটা অটোমেটিক্যালি ডাউন হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে ইম্প্যাক্টটা হচ্ছে না তো। বুঝতে পারলে তো? বা অত সৈন্য লাগবে যে ওকে আটকাতে আসছে, যখন ও এসে এই ধরনের মানে সিন দেখবে তুমি। ধরো রাজামৌলি করছে মাগাধীরা, একটা অ্যারিনার মধ্যে কিছু হচ্ছে, অ্যারিনার পাশে জুনিয়র আর্টিস্ট বসিয়েছে, দেখেছো? গ্ল্যাডিয়েটার, মানে রাজামৌলির রেফারেন্স তো ওইগুলো। তো ওই যে ওরা যারা রিডলি স্কট করেছে বা মেল গিবসন যেগুলো করে, সেগুলোতে দেখেছো কত এক্সট্রাস থাকে পিছনে। এবার যখনই তুমি ওই এক্সট্রাস গুলো সরিয়ে দেবে, এটা একটা ছোট্ট লজিস্টিক্যাল ব্যাপার, তুমি ধরো সরিয়ে দিলে অতগুলো এক্সট্রাস, ইম্প্যাক্টই আসবে না, ইম্প্যাক্টটা সঙ্গে সঙ্গে পড়ে যাবে। ফাঁকা জায়গাতে একটা লোক যাচ্ছে, একটা লোককে নিয়ে পালিয়ে যাচ্ছে, পালানোর কেওসটা তুমি কি করে দেখাবে? বোঝাতে পারছো? বোঝাতে পারছি আমি? এগুলো হচ্ছে অ্যাকচুয়াল প্রবলেম, এগুলো নিয়ে কথা হয় না কিন্তু। এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রবলেম। রক্তবীজেও ধরো লাস্ট সিনটা, ওটাও তো সেম প্রবলেমই, সেম প্রবলেম আমি রিভিউতে বলেওছিলাম, সেম প্রবলেম। এবার এইটাকে মেকার ওভারকামও করতে পারবে না, তার ইন্টেন্স, সে ধরো জানে যে কথাটা আমরা বলছি ধরো রিভিউতে, সে সেটা আগে থেকে জানে এক্সিকিউশনের সময়, সে কিছু করতে পারছে না, একটা পয়েন্টের পরে সেও তো পাচ্ছে না, সে কি করবে?
বুঝতে পারলে তো? এইগুলোই হয়ে যাচ্ছে প্রবলেম। এবার লোকে আবার কিছু লোকে বলতে আসবে কি তাহলে ওটা পুরো পাল্টে দাও, ওটা করছো কেন? এবার তাহলে তো তুমি তাহলে কোনো প্লট পয়েন্ট দিয়ে খেলতেই পারবে না। তাহলে তুমি হিরোকে এন্ট্রি, ধরো রঘু ডাকাত যদি ওই ইন্টারভেল পয়েন্টটাকে ওটা সরিয়ে দেয় যে আমি করছি না, পাবলিকলি ফাঁসি দিচ্ছি না, তো তাহলে তো মানে তাহলে হিরোকে এন্ট্রি দিল কি, বা ইন্টারভেল পয়েন্ট একটা যে কিছু শক দেবে, পাবলিক এক্সিকিউশন যেটা, ইট ওয়াজ আ ভেরি রিয়েল থিং ডান বাই ব্রিটিশ হ্যাঁ, ভারতীয়দের হুম। ভয় দেখানোর জন্য। এটা হিস্টোরিক্যালি কারেক্ট, তুমি একটা হিস্ট্রি অমিট করে দিতে পারো না। আর তোমাকে ইম্প্যাক্টটা তো একটা কিছু তো করে, তো হ্যাঁ, তোমাকে একটা ইন্টারভেল একটা শক দিতে হবে, একটা ইন্টারভেল শক যেটাকে আমরা বলি, বিকজ আমাদের ইন্ডিয়ান সিনেমাতে দুটো ক্লাইম্যাক্স থাকে, তো ইন্টারভেল শুড বি ট্রিটেড এজ আ ইন্টারভালে একটা, ক্লাইম্যাক্স, রাইট? তো ইন্টারভেলটাকে তুমি ক্লাইম্যাক্স হিসেবে ট্রিট করে সেখানে যে এলিমেন্টটা আনবে, তো কিছু তো তোমাকে একটা ইন্টারেস্টিং করতে হবে। এবার সেখানে তোমার বাজেট বা তোমাকে পারমিট করছে না, এইখানেই লোকে ফেসে যাচ্ছে, বুঝতে পারলে তো? যদি আজকে এটা, এই যে অনেকে আমি দেখেছি অনেক ফেসবুক পোস্টে লিখছে, আমি নাম করেই বলছি যে ধ্রুব ব্যানার্জি খারাপ ডিরেক্টর, আরো বেটার ডিরেক্টর পেলে ভালো হয়ে যেত। এটা ভুল ধারণা। ডিরেক্টর হয়তো রিকুইজিশন দিয়েছে যে আমার লাগবে 2000 জুনিয়র আর্টিস্ট, কোথা থেকে পাবে সে? অ্যাফোর্ডেবিলিটির ব্যাপারটা চলে আসে। অ্যাফোর্ডেবিলিটির ব্যাপার না, এটা ডিরেক্টরেরও দোষ নেই, সেও একটা পয়েন্টের পরে তার কিছু করার নেই। তো এখানে সবাই ওই রিয়ালিটিটা জানে। এবার এইখানে আর কি হয়ে গেছে বলতো, অডিয়েন্স এত বেশি এগিয়ে গেছে অনেক কিছু দেখে। ধরো তুমি আর এর ওই সিনটা দেখছো যেখানে জুনিয়র এনটিআর কে চাবুক মারছে রাস্তার মধ্যে, এবার সেখানে জুনিয়র ওটাও তো কাইন্ড অফ আর্টিস্ট পাবলিক এক্সিকিউশনের সিন ছিল, এক্স্যাক্টলি। হাজার হাজার এক্সট্রা। হ্যাঁ, এবার ওখানে কি কি ইম্পর্টেন্ট বলতো, কি কি জন্য লাগছে পাবলিক? ওখানে সিনটা কি, যে রামচরণ ওকে মারছে আর ও একটা গান গাইছে, তাতে পাবলিক ধীরে 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 রেগে যাচ্ছে, রেগে গিয়ে রিয়াক্ট করছে সব এইসব পাবলিকের আউটসাইডটা ব্যারিকেড। ইনভেস্ট করছে। হ্যাঁ, হ্যাঁ, এবার তার মানে কি তোমার প্রচুর পাবলিকের দেখবে শর্টস নিয়েছে রাজামৌলি মাঝে মাঝে। এগুলো সিম্পল সিম্পল জিনিস, কিন্তু এগুলো ইম্প্যাক্ট করে সিনেমাতে। যে যখন ওকে চাবুক মারছে রামচরণ, প্রচুর পাবলিকের রিয়াকশন 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 নিয়ে গেছে, যে তাদের মধ্যে চেঞ্জটা কিভাবে আসছে। প্রথমে দেখছে, তারপরে ধীরে ধীরে কাঁদছে, তারপরে রেগে যাচ্ছে, তারপরে লাস্টে ওগুলোকে ব্যারিকেড গুলোকে নিয়ে ঝাঁকাতে শুরু করছে। এবার যদি তুমি ওই অত ক্রাউডটা না দেখাতে পারো, তাহলে তো ইম্প্যাক্টটা তুমি ক্রিয়েট করো। তুমি 4টে লোককে দিয়ে তো দেখাতে পারো না ঝাঁকাচ্ছে, তো হাউ ইউ উইল ডু দ্যাট? এটা জেনে শুনেও করতে পারবে না তুমি একটা পয়েন্টের পর। এইখানেই বুঝতে পারছো এক্সিকিউশনের প্রবলেমটা কোথায় হয়। এবার এটা লোকে বোঝে না, লোকে বুঝতে চায় না। তো যাই হোক, এটার মধ্যে দিয়েই করতে হবে। আমার আর তোমার বরাবর পডকাস্টটা এত স্যাড ভাবে শেষ হয় প্রত্যেকটা পডকাস্ট। অর্থাৎ তুমি বলো, লেটস লাইক এন্ড ইট অন আ হ্যাপি নোট। মানে এটার তো কোনো ওয়ে ফরওয়ার্ড আছে? মানে এটা না, এটা থেকে, এই লুপটা থেকে ধরো অনেকগুলো ইকুয়েশন আছে, আমি তোমাকে একটু কেটে দিচ্ছি। তুমিও বলেছো এই কথাগুলো, মানুষের পয়েন্ট অফ রেফারেন্স অনেক ইভলভ করে গেছে। বাংলা সিনেমার এই লিমিটেশন গুলো সাধার সাধ্যের একটা ইকুয়েশন আছে, যেটা থেকে আমরা অ্যাম্বিশন থাকলেও, ডাইরেক্টরের সেন্সিবিলিটি থাকলেও, রাইটার লিখলেও করতে পারছে না। এবার অডিয়েন্স আরোই বিমুখ হয়ে যাচ্ছে, কারণ লোকে এন্ড অফ দ্য ডে দে আর পেইং দেয়ার মানি। তারা কেন শুনবে তোমার বিহাইন্ড দ্য সিন, তোমার কি লিমিটেশন আছে? এই যে একটা ডেথ লুপ তার মধ্যে বাংলা সিনেমা, এটা থেকে ওয়ে আউট তুমি আমাকে। না না, ওটাই তো বলছি যে তবু চেষ্টা করে যেতে হবে, বুঝতে পারলে তো? এই যেরকম আমরা চেষ্টা কি করি, যে আমাদের ধরো যে সোশ্যাল সার্কেলটা আছে সেটাকে আমরা বেটার করবার চেষ্টা করি, ঠিক আছে? মানে আমি নিজের একটা এক্সাম্পল দিয়ে বলছি, আমাদের ফ্যামিলির এক্সাম্পল আমি একবার ভিডিওতে দিয়েছিলাম, যে আমার দাদু রেলওয়েতে চাকরি করতো, ঠিক আছে? সে নর্মাল গ্রাজুয়েশন করেছিল। আমার বাবাকে সে চেয়েছিল যে ডিপ্লোমা করুক, তখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সে করেছে, তারপর চাকরি পেয়েছে, ঠিক আছে? আমার বাবা চেয়েছিল যে না আমার ছেলে বিটেক করুক, আমি বিটেক করেছি, তারপর এমবিএ করেছি। তো এইভাবে দেখো স্টেপ আপ হয়েছে। তো ওইভাবেই আর কি লেগে থাকতে হবে, তাদের স্টেপ আপটা হবে, মানে এটা আশা রাখছি আর কি, এটাই পজিটিভিটি। মৃগয়া হচ্ছে ডিপ্লোমা, ঠিক আছে? মৃগয়া কিন্তু বিটেক হবে, এটা কিন্তু স্পয়লার ছিল। কিন্তু বিটেক না, না, অবশ্যই অডিয়েন্সকে আমি বলবো জি5 এ গিয়ে সিনেমাটা দেখুন, জেনুইনলি দেখুন। কমপ্লেন করে তো লাভ নেই। মানে আমাদের অডিয়েন্সের, এবং এটা অরিত্র আমি নিজেও মাঝে মাঝে এটা করি এবং এটা ভুল, আমাদেরও না কখনো কখনো একটুখানি গ্লাসটাকে হাফ এমটির বদলে একটু হাফ ফুল বলা উচিত। মানে এটা বাংলার অডিয়েন্সের দোষও আছে, মানে এটা আমি একদমই অস্বীকার করবো না। মানে শুধু খারাপটাই বলবো, ধরো 5টা খারাপ হচ্ছে, 5টা তো ভালোও হচ্ছে, তাই না? তুমি সেগুলো নিয়ে একটু কথা বলো। তো এই না, আমি বলছি রাশ ভালো ছবি ছিল, রাশ ওয়াজ এ গুড ফিল্ম। এবছর কিন্তু অরিত্র জেনুইনলি ভালো বাংলা সিনেমা এসছে। রাশ বলো, ডিয়ার মা বলো, গৃহ ইয়ে বলো, প্রথমে মৈনাক ভৌমিকের যে সিনেমাটা এলো ব্ল্যাক কমেডি, ভাগলোক, আরে ভাগ্যলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী এলো, মৃগয়া এলো, পুতুল নাচের ইতিকথা এলো। ভালো ভালো সিনেমা কিন্তু এসছে, এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু নিজের স্পেসে ভালো মুভি। তো কটা লোক দেখতে যাচ্ছে, সেটাও তো একটা ব্যাপার না?
মানে যে সিনেমাগুলো বক্স অফিস পাচ্ছে, আমি নাম করছি না, সেগুলোর কোয়ালিটি কি, আর যেগুলো অ্যাকচুয়ালিতে কোয়ালিটি ওয়ালা সিনেমা সেগুলোর বক্স অফিস কি। তো এই আমাদের বাংলার অডিয়েন্সেরও দোষ আছে, মানে যতই যাই বলুক এটা দেখবো না ওটা দেখবো না, লোকে কিন্তু একটা সার্টেন টাইপ অফ মুভি দেখতে যাচ্ছে। তো এটাও কিন্তু বিষয়, মানে এটা শুধুমাত্র মানে এক হাতে কিন্তু তালিটা বাজছে না। যাই হোক, আমার আর পডকাস্ট প্রত্যেকটা সময় এরকম একটা খুব সোমবার ভাবে শেষ হয়। আমিও খুব সিনিক্যাল, অডিও আমার থেকে কম সিনিক্যাল, বাট কি আর করা যাচ্ছে। না আমি সিনিক্যাল নই, আমি সিনিক্যাল নই, আমি পজিটিভ, আমি অপটিমিস্টিক। না, অডিও পজিটিভ, আমি প্রচন্ড সিনিক্যাল। বাট যাই হোক, রিয়ালিটি কিকস ইন আফটার আ পয়েন্ট। তো আপনারা প্রত্যেকে জি5 এ গিয়ে মৃগয়াটা দেখুন এবং ফিডব্যাক জানান। অনেকে হয়তো দেখেইছেন, আমাকে অনেকে কমেন্ট করেও সাবসিকুয়েন্ট ওই রিভিউটা আমি অনেকেই দেখেছি, তারা দেখে এসে পরে রিভিউ চেক করেছে, বলেছে হ্যাঁ জেনুইনলি ভালো সিনেমা। তো অবশ্যই দেখুন এবং বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, পারলে শুয়ে টুয়েও পড়ুন, আর কি বলবো। এই ছিল